বাংলাদেশের রাজনীতিতে একসময় একটি ধারণা বেশ জোরালোভাবে প্রচলিত ছিল, বিএনপি মানেই চীন ঘেঁষা পররাষ্ট্রনীতি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার শাসনামল পর্যন্ত বিভিন্ন বড় অবকাঠামো উন্নয়নে চীনের সক্রিয় ভূমিকা ছিল দৃশ্যমান। অনেক বিশ্লেষকের মতে সে সময় বিএনপি সরকারগুলো ভারতের চাপ বা প্রভাবকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজেদের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করেছিল। কিন্তু বর্তমান বাস্তবতা যেন একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কূটনৈতিক অবস্থান এখন আর আগের মতো নেই, বরং অনেকেই বলছেন এটি সম্পূর্ণ বিপরীতমুখী। যে দল একসময় চীনের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত ছিল, তারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে এবং একই সঙ্গে ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। প্রশ্ন উঠছে, এই নাটকীয় পরিবর্তনের পেছনে আসল কারণ কি? এটি কি শুধুই ক্ষমতায় যাওয়ার কৌশল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর আন্তর্জাতিক সমীকরণ? রাজনৈতিক অঙ্গনে একটি সময় এমন গুঞ্জন শোনা গিয়েছিল যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে অবস্থান নেয়নি। এমনকি একটি কথিত অডিও ফাঁস হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনেকেই তখন ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো রাজনৈতিক শক্তিকে সমর্থন দিতে পারে। সেই সময় হঠাৎ করেই এক গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটে, খলিলুর রহমান। তিনি তখন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর পদে আসীন হন। বিশ্লেষকের মতে অত্যন্ত কৌশলী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করতে সক্ষম হন যে বিএনপি ক্ষমতায় এলে তারা ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় রেখে চলবে। এই প্রক্রিয়ার ফলেই পরবর্তীতে তার গুরুত্ব আরও বেড়ে যায় এবং তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। তবে মজার বিষয় হল, অতীতে তার বিরুদ্ধেই নানা অভিযোগ উঠেছিল, যার মধ্যে নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কই ছিল। অথচ রাজনীতির চক্রে এখন তার সমালোচকরাই একই সরকারের অংশ। ক্ষমতায় আসার পর বিএনপির পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রমুখী প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে, এমনটাই দাবি করেন সমালোচকরা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের অবস্থান অনেককে অবাক করেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় বাংলাদেশ সরকারের বিবৃতিগুলো অনেকের কাছে পক্ষপাতদুষ্ট মনে হয়েছে। সমালোচকদের মতে একটি স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এতটা একপাক্ষিক হওয়া উচিত নয়। এছাড়াও একটি বিতর্কিত বাণিজ্য চুক্তির বিষয় নিয়েও আলোচনা চলছে। অভিযোগ রয়েছে এই চুক্তির ফলে বাংলাদেশকে কিছু পণ্য উচ্চ মূল্যে আমদানি করতে হচ্ছে, যা অন্য দেশ থেকে তুলনামূলক কম দামে পাওয়া যেত। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে, এই চুক্তি কতটা দেশের স্বার্থ রক্ষা করছে, নাকি এটি কূটনৈতিক চাপের ফল? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত যোগাযোগের বিষয়েও আলোচনায় এসেছে। কিছু আন্তর্জাতিক সফর ও উচ্চ পর্যায়ের আমন্ত্রণ নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এগুলো কি কেবল সৌজন্য বিনিময়, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা রয়েছে? এ নিয়ে বিতর্ক থামছে না। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও এখন স্পষ্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ভারতের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এর ফলে একটি বড় প্রশ্ন সামনে চলে এসেছে, চীনের সঙ্গে আগের সম্পর্ক কি তবে দুর্বল হয়ে পড়ছে? কারণ সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে তেমন উল্লেখযোগ্য কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না। ভূ রাজনীতির এই পরিবর্তন অনেককে ভাবাচ্ছে, কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির ওপর গুরুত্ব দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানো, অন্যদিকে চীনকে দূরে ঠেলে দেওয়া। এই কৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল 1971 সালের ইতিহাসকে ঘিরে নতুন করে আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সে সময়কার ঘটনাবলী নিয়ে প্রস্তাব উত্থাপন হওয়ায় রাজনৈতিক দলগুলোর অবস্থানও নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে অন্য রাজনৈতিক শক্তিগুলোও বসে নেই, তারা বিকল্প কূটনৈতিক পথ খুঁজছে এবং নতুন জোট গঠনের চেষ্টা করছে। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রবণতা দেখা যাচ্ছে কিছু মহলে। অবকাঠামো, শিক্ষা ও সামাজিক খাতে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর করার উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বেশ জটিল এক সমীকরণ তৈরি করেছে। একদিকে বড় শক্তিগুলোর প্রভাব,
অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত বলা যায়, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, স্বার্থই এখানে সবচেয়ে বড় বিষয়। কিন্তু সেই স্বার্থ যদি দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে প্রভাবিত করে, তাহলে তা নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি কৌশলগত প্রয়োজন নাকি ঝুঁকিপূর্ণ এক সিদ্ধান্ত? আলোচনা চলতেই পারে। ভারতের প্রসঙ্গটিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রায় অপরিহার্য। বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপি যদি সত্যিই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে যায়, তাহলে সেটি একটি বাস্তবধর্মী সিদ্ধান্ত হিসেবেই দেখা যেতে পারে। তবে এই সম্পর্ক যদি অত্যধিক নির্ভরশীলতায় পরিণত হয়, তাহলে সেটিও সমানভাবে উদ্বেগের কারণ হতে পারে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, রাজনীতিতে ন্যারেটিভ বা গল্প তৈরির গুরুত্ব। একটি দল যখন তাদের অবস্থান পরিবর্তন করে, তখন সেটিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে একটি শক্তিশালী ব্যাখ্যা প্রয়োজন হয়। বিএনপির ক্ষেত্রেও সেটি দেখা যাচ্ছে। কেউ বলছে এটি উন্নয়নের জন্য প্রয়োজনীয়, কেউ বলছে এটি আন্তর্জাতিক চাপের ফল, আবার কেউ এটিকে ক্ষমতায় যাওয়ার কৌশল হিসেবে দেখছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোও এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা এই পরিবর্তনকে নীতিহীনতা বা স্বার্থপরতা হিসেবে তুলে ধরছে। বিশেষ করে আন্তর্জাতিক চুক্তি, পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে তারা প্রশ্ন তুলছে, এই সিদ্ধান্তগুলো কতটা স্বচ্ছ এবং দেশের স্বার্থে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের ইস্যুতে অবস্থান পরিবর্তনের কথাও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে একটি সহানুভূতিশীল অবস্থান নিয়ে এসেছে। কিন্তু যদি কোনো সরকার সেই অবস্থান থেকে সরে আসে, তাহলে তা জনমতেও প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশের জনগণের একটি বড় অংশ এই ধরনের আন্তর্জাতিক ইস্যুগুলোর প্রতি আবেগগতভাবে সংবেদনশীল। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি জটিল। যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে কিছু সুবিধা পাওয়া যেতে পারে, যেমন রপ্তানি বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি। কিন্তু একই সঙ্গে কিছু শর্তও মেনে চলতে হতে পারে, যা সবসময় দেশের জন্য সুবিধাজনক নাও হতে পারে। অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক রাখলে দ্রুত অবকাঠামো উন্নয়ন সম্ভব, তবে সেখানে ঋণের বোঝা বাড়ার ঝুঁকি থাকে। এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্নটি হল, বাংলাদেশ কি তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে পারছে, নাকি ধীরে ধীরে বড় শক্তিগুলোর প্রভাবের মধ্যে আটকে পড়ছে? একটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং দীর্ঘমেয়াদী টেকসই নীতি গ্রহণ করা। রাজনীতিতে হঠাৎ পরিবর্তন নতুন কিছু নয়। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে একটি দল বা নেতা সময়ের প্রয়োজন অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তন করেছে। কিন্তু সেই পরিবর্তন যদি খুব দ্রুত বা খুব বড় হয়, তাহলে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিএনপির ক্ষেত্রেও সেটি দেখা যাচ্ছে। সবশেষে বলা যায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকাল পার করছে। এখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু বর্তমান নয়, ভবিষ্যতের ওপরও পড়বে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত হবে স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া। কারণ শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি যতই জটিল হোক না কেন, একটি দেশের মূল শক্তি তার জনগণ এবং তার অর্থনীতি। সেই ভিত্তি যদি শক্তিশালী থাকে, তাহলে যে কোনো কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আর যদি সেই ভিত্তি দুর্বল হয়ে যায়, তাহলে বড় শক্তিগুলোর খেলায় একটি দেশ সহজেই প্রভাবিত হয়ে পড়ে। এই কারণেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা, বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে আজকের এই সিদ্ধান্তগুলোর ওপরই।